শুভ সন্ধ্যা। শুরু করছি ওয়ান এক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। প্রতিদিন রাত্রির 9টার মতো এখন সবার নজর কানপুরের দিকে, কেন কানপুরের গ্রিন পার্কে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ। এবার গ্রিন পার্কের এই মাঠটা ভারতবর্ষে যত ক্রিকেট স্টেডিয়াম আছে তার মধ্যে বলা যেতে পারে, যদি কোনো ভারতীয় ক্রিকেটের রেট্রোস্পেক্টিভ করতে হয় তাহলে গ্রিন পার্কে গেলেই চলবে। আমার সঙ্গে আছেন অন্য দিনের মতোই কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমি জানি জয়জ্যোতি, তুমি কানপুরের মাঠে গেছো? কানপুরে একবার গিয়েছি, একবার ম্যাচ কভার করেছি। প্রাচীন ভারতীয় ক্রিকেট সভ্যতা যদি দেখতে হয় তাহলে কানপুরের মাঠে গেলেই চলবে। কানপুর এখনো সেই রকমই রয়েছে, যদিও একটা ফ্লাড লাইট কষ্ট করে লাগিয়েছে, কিন্তু খুবই খারাপ। এবং কানপুরে ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে অবশ্য বাংলাদেশ, কালকেই আমরা শোতে বলছিলাম যে প্রচুর নিরাপত্তা, কারণ হিন্দু সংগঠন, কিছু সংগঠন, উগ্রপন্থী সংগঠন, তারা হুমকি দিয়েছে গোয়ালিয়র এবং কানপুরের ম্যাচ বানচাল করে দেবে বলে অ্যারেস্ট করা হয়েছে। আর কি কি ঘটছে জয়জ্যোতি বলবে। একেবারে দেখুন গৌতম দা, আজকে আরও যেন আটোসাটো হয়ে গিয়েছে, একদম নিশ্চিত নিরাপত্তা বজায় রাখা হচ্ছে টিম হোটেল। আর আজকে কমিশনার, এই কানপুরের পুলিশ কমিশনার হরিশচন্দ্র বলেছেন সেটা হচ্ছে যে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে ত্রিস্তরীয় সুরক্ষা দেওয়া হবে দু দেশের ক্রিকেটারদের। একদম টিম হোটেল যেন ব্যাংকারের আকার নিয়েছে, যেটা আপনি বললেন যে গতকাল বিভিন্ন জায়গা থেকে হুমকি এসে, এবং যার ফলে এই মুহূর্তে একদম টোটালি নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে বলা যেতে পারে এই কানপুর। এই গ্রিন পার্কের মাঠ কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গেও পরিচিত। এই মাঠেই প্রথম অস্ট্রেলিয়াকে ভারত হারায়। জেসু প্যাটেল 14 উইকেট নিয়েছিলেন, ক্যাপ্টেন ছিলেন রামচাঁদ। বহুদিন ধরে ভারতীয় ক্রিকেটে সেটা সেলিব্রেটেড হতো, এবং 14 উইকেট নিয়েছিলেন 124 রানে, যতদূর মনে করতে পারছি, যেটা নরেন্দ্র হিরওয়ানি 1988-তে দুর্দান্ত 16 উইকেট নেওয়ার আগে অবধি ভারতীয় কোনো স্পিনারের বেস্ট এভার পারফরমেন্স ছিল। জেসু প্যাটেল, যিনি মারা যান 1992 সালে। তো কানপুরের এই মাঠ আরেকটা কারণে, আজহারউদ্দিন প্রথমে আবির্ভাবেই তার 3rd 100টা কানপুরের এই গ্রিন পার্কে করেছিলেন, কিন্তু পরবর্তীকালে গ্রিন পার্ক ঘিরে আর সেরকম কোনো আবহ নেই, সেরকম কোনো ঘটনা নেই, সেরকম কোনো উত্তেজনা নেই। এই টেস্ট ম্যাচটা কি সেই উত্তেজনা আনতে পারবে জয়জ্যোতি? অলরেডি কিন্তু আবহাওয়া খুবই চঞ্চল, এবং মনে হচ্ছে না যে নির্বিঘ্নে প্রথম দুদিনের খেলা হবে বলে। তোমার কি মনে হয়? একেবারে যেটা বলার, যে আবহাওয়ার দিক থেকে যদি বলা হয় তাহলে 92% বৃষ্টির সম্ভাবনা অবশ্যই প্রথম দিন, এবং তারপর 82% বৃষ্টির সম্ভাবনা। এবং এক্ষেত্রে একটা আপডেট দিয়ে রাখি যে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কিছু গ্রাউন্ডস কভার চেয়েছে ডিডিসি এর থেকে। আর আশা করা হচ্ছে যে বৃষ্টি হবে না, তবে বৃষ্টি হলেও যাতে ম্যাচটা করা যায় সেটার দিকে অবশ্যই নজর রয়েছে। তবে এই ম্যাচ ঘিরে কিন্তু উত্তেজনা রয়েছে, কারণ যেটা অলরেডি আমরা আলোচনা করছি যে নিরাপত্তার একদম আটোসাটো করা হয়েছে। তবে ভারত বাংলাদেশের প্রথম টেস্ট যদি দেখি, একদম একতরফা হয়েছে প্রথম টেস্ট। সেখান থেকে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অবশ্যই বাংলাদেশ। এবং অবশ্যই হাতুরা সিংহে আজকে প্রেস কনফারেন্স করেছেন, তিনি কিন্তু পজিটিভ রয়েছেন। আর একই সঙ্গে নাজমুল হোসেন শান্ত, তিনিও একটা বার্তা দিয়েছিলেন এর আগে দ্বিতীয় ইনিংসে 82 রান করে। দেখা যাক যে তিনি সেই আগের পাকিস্তান দলের সেই ক্যাপ্টেন ইমরান খানের ভূমিকাটা পালন করতে পারেন কিনা। আমার মনে হয় সেটা খুবই বাড়াবাড়ি হবে এতটা ভাবা যে ইমরান খানের ভূমিকা পালন করবেন এসে। কিন্তু আমি সার্বিকভাবে বলতে পারি যে কানপুরে ভারতীয় টিম তৈরি হচ্ছে। আজকে তারা প্রেস কনফারেন্সও করেছিলেন আকাশদ্বীপ, কিন্তু এই একটা দুর্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টি নিয়ে। কারণ জাস্ট কিছুদিন আগে ভারতবর্ষের মাটিতে একটা টেস্ট ম্যাচ হয়েছে, যে টেস্ট ম্যাচে এক বলও খেলা হয়নি। সেটা হয়েছিল নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তান। এটা গ্রেটার নয়ডার একটা মাঠে, আফগানিস্তান ওটাকেই হোম হিসেবে বেঁচেছিল। 3টে মাঠকে ভারতীয় বোর্ড অপশন দেয়, আফগানিস্তান ওটা বাছে। সেই মাঠটার নাম হচ্ছে শহীদ সিং পথিক স্টেডিয়াম, গ্রেটার নয়ডাতে, দিল্লিতে। এবার এত খারাপ সেই মাঠের নিকাশি ব্যবস্থা যে 5 দিনে একটা বলও হয়নি। ভাবতে পারেন 5 দিনে একটা বলও করা যায়নি। এবং ইভেনচুয়ালি বিশ্বে 8ম ঘটনা, টেস্ট ক্রিকেট শুরু হয়েছে 1877 সাল থেকে, 8ম ঘটনা যেখানে একটা বলও করা যায়নি। তারপর থেকে বিসিসিআই নিশ্চয়ই কিছুটা উদ্বিগ্ন, তাই তড়িঘড়ি ডিডিসিএ থেকে পিচ কাভার নিয়ে যাওয়া হয়েছে যাতে কানপুরে গ্রিন পার্কে অন্তত ম্যাচটা শুরু করা যায়।
আর ম্যাচের একটা আবহ তো তৈরি হয়েই রয়েছে। আজকে আবার আইসিসি র্যাঙ্কিং একটু আগে ঘোষিত হয়েছে, জয়জ্যোতি বলবে সেই র্যাঙ্কিংটা। একেবারে যে র্যাঙ্কিং ঘোষণা হয়েছে সেটা অবশ্যই বলে দেবো। আর ভালো খবর অবশ্যই রবিচন্দ্রন অশ্বিনের জন্য, হ্যাং হওয়ার যেন কাটছেই না। অশ্বিন ম্যাজিক দেখিয়েছেন এর আগে প্রথম টেস্টে, এবং সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে আইসিসি র্যাঙ্কিংও। যদি টেস্ট র্যাঙ্কিং বলি, বোলিংয়ের বোলারদের দিক থেকে রবিচন্দ্রন অশ্বিন 1 নম্বরে উঠে এসছেন, জসপ্রীত বুমরা 2 নম্বরে উঠে এসছেন। আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যশস্বী জয়সওয়াল 5 নম্বরে উঠে এসছেন 751 পয়েন্ট নিয়ে। ঋষভ পান্ত তিনিও কিন্তু প্রথম 10-এ ঢুকে গিয়েছেন, তিনি 6 নম্বরে রয়েছেন 731 পয়েন্ট নিয়ে। এটা খুব একটা বিরল ঘটনা যে ভারতীয় বোলাররা 1 এবং 2 র্যাঙ্কিংয়ে দুটোই ভারতীয় বোলাররা, যাকে সবচেয়ে বেশি ভয় পায় বাংলাদেশ 1 এবং 2 ভারতীয় বোলাররা। ওদিকে ঋষভ পান্ত, যিনি এতদিন বাদে যার আবির্ভাব হলো টেস্ট ক্রিকেটে, এবং যাকে নিয়ে রীতিমতো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল কানপুরের আবহাওয়ার মতোই বা তার চেয়েও বেশি, তিনি এসেই 6 নম্বরে চলে গেলেন ঋষভ পান্ত। এই র্যাঙ্কিংটা থেকে বোঝা যায় যে বিশ্ব ক্রিকেটের মেরিট লিস্টে এই মুহূর্তে ভারত কোন অবস্থায় আছে। একেবারেই। আরও যেটা আপডেট সেটা হচ্ছে রোহিত শর্মা 10 নম্বরে আছেন, এবং তিনি কিন্তু 5 ধাপ এক্ষেত্রে নেমে গিয়েছেন, তার ডিমোশন হয়েছে। বিরাট কোহলি 12 নম্বর, একই রকমভাবে 5 ধাপ নেমে গিয়েছেন বিরাট কোহলিও। শুভমান গিল 19 নম্বর থেকে 14 নম্বরে উঠেছেন, যেহেতু ভালো পারফরমেন্স প্রথম টেস্টে, চেন্নাই টেস্টে। আর আরও একবার জানিয়ে রাখি যে ভারতের টেস্ট র্যাঙ্কিংয়ের যেসব ব্যাটসম্যানরা রয়েছেন, যশস্বী জয়সওয়াল 5 নম্বরে, ঋষভ পান্ত ভীষণ সিগনিফিকেন্টলি 6 নম্বরে, 10 নম্বরে রোহিত শর্মা, 12 নম্বরে বিরাট কোহলি, 14 নম্বরে শুভমান গিল, এবং বোলিং র্যাঙ্কিংয়ে রবিচন্দ্রন অশ্বিন 1 আর 2-এ জসপ্রীত বুমরা। 3 স্পিনারের সম্ভবত ভারত এই ম্যাচটা খেলবে, কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু অনেক সময় ওয়েদারটা কীরকম থাকে ম্যাচ শুরুর সময়, তার উপর অনেকটা নির্ভর করবে। ঠিক আজকে যদি এই মুহূর্তে ম্যাচ শুরু হয়, তাহলে আকাশদীপ টিমে থেকে যাবেন, মোহাম্মদ সিরাজ বসবেন, কুলদীপ যাদব তার ঘরের মাঠে ম্যাচ খেলবেন, ঘরের মাঠে কুলদীপ যাদব থার্ড স্পিনার হিসেবে খেলবেন। কিন্তু আবার বলছি যে খেলা শুরুর সময় যদি দেখা যায় ময়েশ্চার বেশি রয়েছে, উইকেটে মেঘলা, তখন অবভিয়াসলি 3 জন পেসারে খেলা হবে। এই ম্যাচ ঘিরে বাড়তি আবহ উত্তেজনা কেন? আবার বলছি, 474 কিলোমিটার দূরে শেখ হাসিনা রয়েছেন। এটা একটাই ম্যাচ ঘিরে কানপুরে প্রথম গোবলয়েতে বা উত্তর ভারতে বাংলাদেশিরা ঢুকেছেন ক্রিকেট টিম খেলতে। একটা বাড়তি একটা উত্তেজনা যে কোনো কারণে ম্যাচের বাইরের একটা অনুষঙ্গ তৈরি হয়ে গেছে, এবং তার সঙ্গে তিনি সাকিব আল হাসান, বারবার মাঠের বাইরের খবর তিনি জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ টিমের পক্ষ থেকে অফিসিয়ালি যে সাকিবের কোনো ইনজুরি নেই, কিন্তু অনেকেই মনে করছেন যে আরেকজন যিনি বাঁহাতি স্পিনার টিমে আছেন তাকে কেন খেলানো হচ্ছে না। একেবারে আজকে এই প্রশ্নটাই কিন্তু করা হয় হাতুরা সিংহি বাংলাদেশের কোচকে। তিনি পরিষ্কার বলেন সাকিব আল হাসানের চোট আছে কি নেই আমার জানা নেই, তিনি খেলছেন, এবং যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ফিজিও জানাবেন, তবে এখনও পর্যন্ত ফিজিও কিন্তু জানাননি। আর তিনি একই সঙ্গে এই কথাও বলছেন সাকিব আল হাসান ভালো পারফর্মার, এবং বড় মঞ্চে কীরকম পারফর্ম করে সেটা আমরা প্রত্যেকেই জানি। প্রথম টেস্ট চেন্নাইতে তিনি ভালো শুরু করেছিলেন, সেটাকে ক্যাপিটালাইজ করতে পারেননি, একটু সময় দিতে হবে। অবশ্যই আশা রাখছি যে সাকিব আল হাসান ভালো খেলবেন, যদি তিনি ফিট থাকেন তাহলে অবশ্যই কানপুরে তার ব্যাট ঝলসাবে এবং বলও ভালো করবে। কিন্তু সাকিবুল হাসান এত মাঠের বাইরে এত বিতর্কের মধ্যে, আমরা কালকে দেখলাম স্টক এক্সচেঞ্জ থেকে বাংলাদেশে তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে, বিভিন্ন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা বেরোচ্ছে, সবসময় তিনি খবরের মধ্যে থাকেন। এই প্রেশারটা সাকিবের পক্ষে নেওয়া হয়তো সহজ হবে না, তিনি বহু যুদ্ধের যোদ্ধা, হয়তো পারবেন এটা সামলাতে, কিন্তু প্রেশারটা একদম সহজ নয়। এবং মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কখনো অতীতে এই পরিমাণ ঝড় সামলে ক্রিকেট মাঠে নামতে হয়েছে বলে। একেবারে। আর ক্যারিয়ারের সব থেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। আর চ্যাম্পিয়ন যদি হন তিনি, আমরা জানি তিনি চ্যাম্পিয়ন, বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার, তাকে অবশ্যই আরও একবার পরীক্ষার সামনে কিন্তু আসতে হবে, আর তিনি আসবেন আর সফল হবেন এটা আশা রাখছে অনেকেই বাংলাদেশ ক্রিকেট অনুরাগীরা। তবে যদি সফল না হন তাহলে কিন্তু একটা কিছু হতে চলেছে সাকিব আল হাসানের জন্য, এবং তিনি যদি বাদও পড়েন এরপরে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশের একজন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক, ক্রিকেট সাংবাদিক রাদার আজকে মারা গেছেন, অঘোর মণ্ডল। বহু বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত, এবং বাংলাদেশি ক্রিকেটাররা তাকে খুবই শ্রদ্ধার চোখে দেখতেন। মাত্র 57 বছর বয়সে মারা গেছেন। আমি জানি না যে আগামী পরশু থেকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে তাতে বাংলাদেশি ক্রিকেটাররা যদি তার সম্মানে কালো ব্যাচ পরে নামেন, আমি বলবো এটা খুব একটা ফিটিং শ্রদ্ধার্ঘ্য হবে, কারণ অঘোর বহু বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের একেবারে শুরুর সময় থেকে টিমের সঙ্গে থেকে সারা পৃথিবীতে টিমের সঙ্গে চষে বেরিয়েছেন। কিন্তু জানি না ইভেনচুয়ালি বাংলাদেশ টিমের
ডিসিশন কি হবে। আর পরের আলোচনায় যাওয়া যাক। একেবারে গৌতম দা, এখানে একটা প্রশ্ন, যে আমরা তো উইকেট নিয়ে আলোচনা করলাম কানপুরের, তবে একটা বিষয় যে 2021 সালে যে লাস্ট টেস্ট ম্যাচ হয় কানপুরে, সেখানে অক্ষর প্যাটেল 5টি উইকেট নিয়েছিলেন। তাই থার্ড স্পিনার যখন বাঁচতে হবে, সেক্ষেত্রে কি আপনার চয়েস কুলদীপ না অক্ষর প্যাটেল? আমার চয়েস কুলদীপ, কারণ অক্ষর প্যাটেল ব্যাটিংটা দরকার হলে অক্ষর প্যাটেলকে নিতাম, বাট এখানে ব্যাটিংয়ের দরকার নেই। জাদেজা আশ্বিন এত ভালো ব্যাট করছেন, আমি কুলদীপ যাদবকে সুযোগ দিতে চাইবো অস্ট্রেলিয়ার কথা ভেবে, কারণ অস্ট্রেলিয়ায় কুলদীপ যাদবের বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি অক্ষর প্যাটেলের চেয়ে, এবং কুলদীপ যাদব মিস্ট্রি স্পিনার, সবচেয়ে বড় কথা। অক্ষর প্যাটেল আমার জাদেজা আছে, আমার অক্ষরকে, এটা তো টি-20 নয়, যদি টি-20 হতো নিশ্চয়ই অক্ষর প্যাটেলকে ভাবতাম। আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়, পরের প্রসঙ্গ। সৌরভ গঙ্গোপাধ্যায় যার বিরুদ্ধে তার এত উষ্মা ছিল, তিনি আবার একটা আজকে ফেসবুক পোস্ট করেছেন, কি নাম লোকটি? মৃন্ময় দাস। হিরোর ভঙ্গিতে আবার একটা পোস্ট মৃন্ময় দাসের। কিন্তু মৃন্ময় বিরক্ত সৌরভ, এটা আমি বলবো যে খুবই কম বলা হলো। মৃন্ময়ের কাটাও নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় মানহানির মামলা করে দিয়েছেন। আজ নয়তো কাল যদি আদালত থেকে হয়তো কলকাতা পুলিশের কাছে ডাইরেক্টিভ আসবে এই ছেলেটিকে অ্যারেস্ট করার, আমি একটু অবাক হব না যদি এই মৃন্ময় দাস আগামী 2-1 দিনের মধ্যে যদি তাকে ধরা হয়। এবং একটা মোটা টাকার মানহানির মামলা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যেটা হয়তো কালকের মধ্যে আমরা জানতে পারবো। এবং আমি মনে করি যে করাই উচিত, যে কোনো সেলিব্রিটিকে সোশ্যাল মিডিয়ায় এসে একেবারে গালাগাল দেওয়ার একটা প্রথা ইদানিং চালু হয়েছে। যিনি যত বড় সেলিব্রিটি তাকে তত বেশি গালাগাল, এবং এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে একটা সাম্যবাদের একটা ঘরানা এসছে যে যাকে যত জ্বালা জুড়িয়ে দাও, গালাগাল করো মনের সুখে, কেউ কিছু বলবে না। কোথাও একজন যে প্রতিবাদ করলেন, হয়তো সেই প্রতিবাদটা যদি একেবারে ইনস্টিটিউশনালাইজ করা যায় কোনো কোর্টের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, আমার ধারণা অনেকের টনক নড়বে। এবার আমরা একটা ছোট বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরে আসবো এই ওয়ানএক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিনে। কোথাও যাবেন না, খুব দ্রুত ফিরছি। ফিরে এলাম বিরতির পর ওয়ানএক্স ব্যাট পরিবেশিত স্টেডিয়াম বুলেটিনে। এবার বিষয় ফুটবল। আইএসএলে মোহনবাগানের রোমাঞ্চকর জেতা, অ্যালফ্রেড হিচককের সিনেমার মতো রোমাঞ্চকর জয় আপনারা দেখেছেন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। কালকে মোহামেডান স্পোর্টিং খেলছে চেন্নাই এফসির বিরুদ্ধে, এবং মোহামেডান এখন অবধি 2টো ম্যাচের একটা ড্র করেছে, একটাতে হেরেছে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে শেষ মিনিটে। মোহামেডান স্পোর্টিংয়ের টিমটা যিনি এখন পরিচালনা করছেন, প্রাক্তন স্ট্রাইকার শ্রী দীপেন্দু বিশ্বাস আমাদের সঙ্গে লাইনে। দীপেন্দু, গুড ইভিনিং। গুড ইভিনিং গৌতম দা। কি মনে হচ্ছে কালকের ম্যাচ? কালকের ম্যাচ জিতবো আশা করছি। জিতবে? আরে বাবা, অ্যাওয়ে ম্যাচে জিতবে? জিতবে। আচ্ছা, তোমাদের যিনি কোচ, রাশিয়ান কোচ, তিনি একটু ডিফেন্সকে মানে একটু ডিফেন্স নির্ভর ফুটবল আমরা দেখছি। আই লিগ থেকে মোহামেডান স্পোর্টিং খেলছে, ডিফেন্সকে আটোসাটো করে তবেই অ্যাটাকে যান, অনেক সময় কাউন্টার অ্যাটাক ভিত্তিক খেলা খেলেন। তো ওর সম্পর্কে তোমার কিরকম ইমপ্রেশন কাজ করে একসঙ্গে? না, আমাদের খেলার ধরনটা কাউন্টার অ্যাটাক না, আমরা একটু প্রেসিং খেলি সবসময়, প্রেসিং ফুটবল। আমরা অপোনেন্টের প্রেস করার চেষ্টা করি, যেটা আই লিগেও করেছিলাম আমরা। আর সেইটাই একই ফুটবল আমরা খেলি। দীপেন্দু, কালকের ম্যাচে কি স্ট্র্যাটেজি হবে তোমাদের? আমরা জেতার জন্য খেলবো, এবার স্ট্র্যাটেজি এখন না বলাই ভালো। কালকে ম্যাচ না, জেতার জন্য বলতে এখন অবধি মোহামেডান স্পোর্টিং একটা ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের লাস্ট মিনিটে গোল না খেলে ওই ম্যাচটাও ড্র হয়ে যেত। এই অবধি টিম যা খেলেছে তাতে তোমার বিশ্লেষণ কি? টিম ফার্স্ট টাইম আইএসএল খেলছে, এবং আমাদের অধিকাংশ খেলোয়াড়রা যারা আই লিগ থেকে আইএসএল খেলছে, আমাদের যে একটা কনফিডেন্সটা কতটা থাকবে এইটা আমাদের একটা চিন্তার বিষয় ছিল। সেখানে 2টো ম্যাচ আমাদের টিম মানে খুব ভালো ফুটবল খেলেছে, শেষের দিকে গোল হয়েছে 2টো ম্যাচই। সেইটাকে আমাদের নজর দিতে হবে, যে যাতে শেষের দিকে আমরা ওই যেভাবে মানে আমরা 2টো ম্যাচে গোল কনসেপ্ট করেছি 94 মিনিটে, সেইটা নিয়ে আমাদের ভাবতে হবে। এছাড়া আমাদের টিম যে ফুটবল খেলছে, আমরা একটু দেরিতে প্রস্তুতি শুরু করেছিলাম, সেহেতু 2-3টে ম্যাচ যাওয়ার পরে আমাদের টিম আরো ভালো ফুটবল খেলছে।
কিন্তু লাস্ট প্রশ্ন, মোহনবাগানের সঙ্গে খেলা এগিয়ে আসছে তোমাদের। মোহনবাগান আগের ম্যাচে যে ফুটবল খেলেছে, তুমি কি দেখেছো সেটা ম্যাচটা টেলিভিশনে? হ্যাঁ হ্যাঁ, আমি আর কোচ গেছিলাম খেলা দেখতে। আচ্ছা, কি কি মনে হলো দেখে? মোহনবাগান ভালো টিম। মোহনবাগান লাস্ট 13 বছর আইএসএল খেলছে, এত ভালো ফুটবল খেলেছে। মোহনবাগানের টিমের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, তো ভালো টিম। তার সাথে আমাদেরও ভালো খেলতে হবে। ইস্ট বেঙ্গল খেলতে পারছে না কেন? হ্যাঁ, ইস্ট বেঙ্গল দেখুন, ভারতবর্ষে যে 4টে টিমের নাম হয় সেখানে ইস্ট বেঙ্গলের নাম হবে। খেলতে এরকম ব্যাট প্যাট যেতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গল তো এরা গত বছর সুপার কাপ জিতেছে। ইস্ট বেঙ্গল আরো কিছু ম্যাচ গেলে আশা করবো ইস্ট বেঙ্গল তার নিজের ছন্দে ফিরবে। অনেক 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 ধন্যবাদ দীপেন্দু, তোমাকে এবং তোমার টিমকে অনেক শুভেচ্ছা কালকের ম্যাচের জন্য। আপাতত আমরা চলে যাচ্ছি আবার একটা ছোট বিরতিতে, কোথাও যাবেন না। লাস্ট ইন্টারেস্টিং সেগমেন্টটা কিন্তু বাকি থেকে গেল। ফিরে এলাম ওয়ান এক্সপার্ট নিবেদিত স্টেডিয়াম বুলেটিনে। আর এই মুহূর্তে একদম আমরা শেষ ল্যাপে চলে এসেছি স্টেডিয়াম বুলেটিনের। আর শেষ সেগমেন্টে আমরা যেটা রাখি সাধারণত দিস ডে দ্যাট ইয়ার। আর আজকে তো একটা স্পেশাল দিন অবশ্যই, তবে গতকাল মহিন্দর অমরনাথ, বিগ ম্যাচ প্লেয়ার, 1983 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ক্রিকেটার, দরকার পড়লে নির্বাচকদেরও কিছু বলতে ছাড়তেন না। তার সম্পর্কে জানতে চাইব। গৌতমদা রয়েছেন। গৌতমদা, কীভাবে স্মরণ করবেন মহিন্দর অমরনাথকে? খুব ইন্টারেস্টিং। 24-25 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর মহিন্দর অমরনাথের জন্মদিন, 25 হচ্ছে বেদিয়ার হ্যান্সি ক্রোনিয়ে। মহিন্দর অমরনাথ আমি শুধু বলবো অসম সাহসী একজন ক্রিকেটার। মহিন্দর অমরনাথের 3টে 100 আছে ইমরানের পাকিস্তানের সঙ্গে, যখন ইমরান খান তার জীবনের সেরা ফর্মে। 3টে 100 সেখানে, 2টো 100 ওয়েস্ট ইন্ডিজ, একটা 100 থমসনের এগেনস্টে। লোকটা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ। এশিয়া কাপ ফাইনাল একেবারে হারা ম্যাচ ঢাকায় ভারতকে জিতিয়েছেন 1988-তে, এবং অ্যাভারেজ 42.5। সেই সময়ে যখন টেস্ট ক্রিকেট তার সর্বকালের সেরা সংঘর্ষপূর্ণ বোলারদের নিয়ে হাজির ছিল, 42.5 মানে এখনকার দিনে চোখ বুজে ওটা 52 থেকে 55, চোখ বুজে। আমি বলবো মহিন্দর অমরনাথের দাম অ্যাকচুয়ালি ভারতীয় ক্রিকেট সেভাবে দেয়নি। একেবারেই মহিন্দর অমরনাথকে অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। এরপর যার প্রসঙ্গে আসবো, বিশেন সিং বেদি। আজকে তার জন্মদিন। 1946 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর বিশেন সিং বেদি মানে তো আমরা জানি 266টা উইকেট। তবে একটা প্রশ্ন এখানে অবশ্যই করব গৌতম দাকে, সেটা হচ্ছে যে ম্যানেজার, ভারতীয় দলের ম্যানেজার হিসেবে তার ভূমিকা। 1990 সালের একটা ট্রায়াঙ্গুলার সিরিজ, সেখানে বিশেন সিং বেদির একটা স্টেটমেন্ট কিন্তু আলোড়ন ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর যে কোনো ভারতীয় ক্রিকেটার যদি প্রশান্ত মহাসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায় তাহলে তিনি তাদেরকে আটকাবেন না। বেদি অ্যাজ ক্রিকেটার অ্যান্ড ম্যানেজার। না না, ঠিক তা বলেননি। বেদি বলেছিলেন এই টিমকে ছুঁড়ে ফেলা উচিত প্রশান্ত মহাসাগরে, আরও খারাপ বলেছিলেন। বিশেন সিং বেদি এরকমই ছিলেন। কীভাবে বলবো, বিশেন সিং বেদি একটা সিনেমার মতো। বিশেন সিং বেদিকে একটা সেন্টেন্সে বা 1 মিনিটে ব্যাখ্যা করা একটা শোতে, টেলিভিশন শোতে খুব ডিফিকাল্ট। বিশেন সিং বেদি ওয়াজ এ লার্জার দ্যান লাইফ ইমেজ। ও 90s ভারতীয় ক্রিকেট 3জন কন্ট্রোল করেছেন, রাজ সিং, জগমোহন ডালমিয়া, বিশেন সিং বেদি। সবসময় ভালো করেননি, খারাপ হয়েছে, কিন্তু আমি বলবো যে অনেক বেশি শেক্সপিয়ারের ক্রিকেটের চরিত্র যদি কেউ থাকেন তিনি হ্যান্সি ক্রোনিয়ে, যার বেদির সঙ্গে একই দিনে জন্মদিন। অবিশ্বাস্য একজন মানুষ, যিনি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সফলতম ক্যাপ্টেনদের একজন। 53টা টেস্ট ম্যাচে ভারতকে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন, 138টা ওয়ানডেতে। জন্টি রোডস বলেছিলেন যে লোকটা তাস খেললে হারতে চাইতো না সে ম্যাচ ছেড়ে দিল কি করে। তাস খেললে যে লোকটা এত কম্পিটিটিভ ছিল যে বাড়ির আড্ডায় তাসে মনে হতো দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিকেট খেলছে, সে কি করে টাকার জন্য ম্যাচ ছেড়ে দিল আমি আজও বুঝতে পারিনি। তার স্ত্রী এখন বিয়ে করেছেন বার্থা ক্রনিয়ে, বহুবার ইন্টারভিউয়ের চেষ্টা করেও পারিনি, কিন্তু বার্থা একদম শোকস্তব্ধ হয়ে নতুন জীবনে চলে গেছেন। হ্যান্সি ক্রোনিয়ে এখনও দক্ষিণ আফ্রিকায় গেলে অনেকে তোমায় বলবে যে বিমান দুর্ঘটনাটা সেটা কি সত্যি ঘটেছিল, না যারা ম্যাচ গড়াপেটায় যাদের নাম তিনি বলে দিতে পারতেন তারা ঘটিয়েছিল, হয়তো সত্যি বিমান দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এখনও কিন্তু এই আলোচনাটা থেকেই গেছে, এবং হ্যান্সি ক্রোনিয়ে সেখান থেকে হয়ে গেছেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ট্র্যাজিক হিরো। হয়তো বা
হ্যারাল্ড লারুটকে হারিয়ে। এবং এক একজন একরকম কথা বলেন যে ভ্যান্সে ক্রোনিয়ে সম্পর্কে, ক্রোনিয়ে কিন্তু একটা মিথ হয়ে বেঁচে থাকবেন। যাই হোক, আমাদের আজকের সময় এখানেই সে স্টেডিয়াম বুলেটিনের 1x ব্যাট নিবেদিত। কালকে একই সময় আবার আপনাদের কাছে ফিরে আসবো, এবং অবশ্যই গ্রিন পার্ক এবং আইএসএল এর সব খবর নিয়ে আজকের মতো চলি। শুভরাত্রি।